বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান করব ইনশাল্লাহ। তো দেখো, এবারে অ্যাসাইনমেন্টের প্রথমে একটি সৃজনশীল দেওয়া আছে। রফিকের পিতার এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে ক নম্বর বলছে, প্রদত্ত তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করো। প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে দুজনের বর্তমান বয়স নির্ণয় করো। আর ক হতে প্রাপ্ত সমীকরণদ্বয় লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে এবং ক্ষয়ের উত্তরের সাথে সত্যতা যাচাই করতে হবে। তো চলো, প্রথমে আমরা দুটি সমীকরণ গঠন করব। তো বন্ধুরা দেখো, এখানে আমরা দুজনের বয়স ধরে নিব। পিতার বয়স x বছর এবং রফিকের বয়স ধরে নিব y বছর। তাহলে দেখো, 5 বছর পূর্বে তাদের বয়সটা কী হবে? x-5 আর y-5, আর এটা হলো তাদের অনুপাত। তো অনুপাতটা দেওয়া আছে কত? 10:4। তাহলে দেখো, অনুপাত মানে কি? ভাগ। তাহলে আমরা লিখব x-5 ভাগ y-5 সমান 10/4। এবার আমরা এটাকে যদি 2 দিয়ে কাটি, উপরে 5 নিচে হবে 2। তাহলে 2 এর সাথে আর গুণ করলে 2x-10 আর 5 দিয়ে এটাকে গুণ করলে 5y-25। এরপর যদি আমরা সমাধান করি 2x-5y = -15 পাবো। আবার দেখো, 5 বছর পরে কি হবে? আমরা 5 যোগ করব। তাহলে x + 5 অনুপাত y + 5 কি হবে? 2:1। এরপর যদি সমাধান করি আমরা পাবো x - 2y = 5। তো বন্ধুরা, এই দুইটা সমীকরণে আমরা গঠন করতে পেরেছি। তো চলো, এরপরে আমরা এই সমীকরণ দুটির সাহায্যে তাদের বর্তমান বয়স নির্ণয় করব। তো তোমরা সমীকরণ দুটি লিখবে, লেখার পরে 2 নং সমীকরণ থেকে x এর মান নির্ণয় করবে। তাহলে x = হবে 5 + 2y। তো এরপরে কি করবে? x এর মানটা তোমরা 1 নং এ বসিয়ে দিবে। তাহলে পাবে 2 × 5 + 2y - 5y = -15। তো 2 দিয়ে গুণ করে দিবে। গুণ করার পরে তোমরা সমাধান করবে। তাহলে দেখো, y এর মান কত পাবে? 25। এরপর y এর মান 3 নং এ বসিয়ে দিবে। তাহলে দেখো, x এর মান আসতেছে 55। তার মানে কি দাঁড়ালো? তার বাবার বর্তমান বয়স হলো 55 বছর আর রফিকের বর্তমান বয়স হলো 25 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, এবার লেখের সাহায্যে আমরা সমাধান করব। তো আমাদের প্রথম সমীকরণটা ছিল 2x - 5y = -15। এখান থেকে y এর মান আমরা বের করব। তাহলে হবে 2x + 15/5। এটাকে একটা সমীকরণ দিবে। এরপরে কি করবে? তুমি x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান বের করবে। তো দেখো, x এর মান 30 হলে y এর মান আসে 15, x এর মান 40 ধরলে y এর মান আসে 19, আর যদি আমি 55 ধরি তাহলে আসবে কত? 25। এখন দেখো, আমি কি করব, যে গ্রাফ কাগজের x ও x প্রাইমকে x অক্ষ ধরবো এবং y ও y প্রাইমকে আমরা y অক্ষ ধরবো। তারপর x অক্ষ বরাবর আমি 5 গড়কে 1 একক বিবেচনা করব, আর y অক্ষ বরাবর প্রতি গড়কে 1 একক ধরে এই 30, 15, 40, 19 আর 55, 25 এই বিন্দুগুলি বসাবো। বসানোর পরে আমি যোগ করে দিব। তাহলে দেখব কি একটি সরলরেখা পাবো। একইভাবে দেখো, এই দ্বিতীয় যে সমীকরণটা আছে, এখান থেকে আমরা y এর সমীকরণ বের করব। তারপর x এর মানের জন্য y এর মান নির্ণয় করব। তাহলে পাবো 15, 5, 35, 15 আর 55, 25। এখানেও x অক্ষ বরাবর আমরা 5 গড়কে 1 একক ধরবো, আর y অক্ষ বরাবর প্রতি গড়কে 1 একক ধরে এই বিন্দুগুলি আমরা বসিয়ে যোগ করে দিব। আবার দেখবে তোমরা একটি সরলরেখা পাবে। তো এখানে দেখো, এভাবে দুটি করে দিব। আবার দেখবে তোমরা একটি সরলরেখা পাবে। তো এখানে দেখো, এভাবে দুটি সরলরেখা তোমরা দেখবে যে 55 আর 25 এই বিন্দুতে তারা ছেদ করেছে। তাহলে দেখো, যেহেতু 55 আর 25 এই দুইটা বিন্দুতে ছেদ করেছে, তাহলে x এর মান অর্থাৎ ভুজ হবে পারি যে ভুজ হলো 55 কোটি 25। তাহলে নির্ণয় সমাধান x, y সমান হবে 55, 25। এখন দেখো, খ নম্বরে আমরা যে বয়স পেয়েছিলাম, বাবার বয়স 55 বছর আর ছেলের বয়স 25 বছর, এখানেও x, y এর মান সেম আসছে। তাহলে আমরা বলতে পারি আমার সমাধান সঠিক হয়েছে। এটাই সত্যতা যাচাই। এরপরে চলো আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। এটা সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে প্রথমে বলেছে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। তো বন্ধুরা, তোমরা জানো যে পিথাগোরাসের উপপাদ্যটা মূলত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে তোমরা বলবে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। এটাই হলো পিথাগোরাসের উপপাদ্য। তো বন্ধুরা, চলো এরপর দ্বিতীয় প্রশ্নটি কি দেওয়া আছে। একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13 হলে অপর বাহু কত? তো যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে অবশ্যই অপর বাহু হবে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে দেখো, আমরা লিখতে পারি √13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তো 13 স্কোয়ার করলে হবে 169, 5 স্কোয়ার করলে হবে কত? 25। একে যদি আমি রুট করি তাহলে √144। তাহলে কত আসবে?
12, অর্থাৎ অপর বাহুটি 12 হবে। তোমরা এটি পিথাগোরাসের প্রথম যে আমরা উপপাদ্যটি বললাম, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করে নির্ণয় করবে। এরপরে দেখো, কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এমনভাবে অনুপাতে লিখো যা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে একই নিয়ম, সমকোণী ত্রিভুজ তখনই আঁকা যাবে যখন বৃহত্তম বাহু বা অতিভুজের বর্গ হবে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তো দেখো, আমি বৃহত্তর বাহুকে যদি 5 বিবেচনা করি এবং অপর দুইটা বাহুকে যদি 3 আর 4 বিবেচনা করি, তাহলে 5-এর স্কোয়ার করলে হবে 25, 3 স্কোয়ার করলে 9, 4-এর স্কোয়ার করলে কত আসবে 16। তাহলে 9 আর 16 যোগ করলে হবে 25। তাহলে অবশ্যই বাহু 3টাও কী হতে পারে 5, 4, 3, আর এদের অনুপাত 5:4:3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে চলো 4 নম্বরে বলছে ABC ত্রিভুজের AB স্কোয়ার সমান BC স্কোয়ার প্লাস CA স্কোয়ার হলে কোন কোণটি সমকোণ হবে। তো বন্ধুরা দেখো, চিত্রের দিকে তুমি লক্ষ্য করো, এখানে AB স্কোয়ার সমান AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার, তো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো তোমরা জানো যে অতিভুজের বিপরীত যে কোণ এইটাই সমকোণ হয়। তাহলে AB এর বিপরীত কোণ কে আছে 3, তাহলে C কোণটিই হবে সমকোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে চলো পরবর্তী প্রশ্নে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন 2, সংক্ষিপ্ত প্রশ্ন খ। এখানে 1 নঙে আছে আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়। তো বন্ধুরা, আয়ত কি? সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তাকে আয়ত বলে। অপরপক্ষে আয়ত দ্বারা সীমাবদ্ধ অংশ বা ক্ষেত্রই হলো আয়তক্ষেত্র। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? আয়ত হলো দেখো 4টা রেখা দ্বারা একটা চিত্র, যাকে রেখাচিত্র বলতে পারি। আর আয়তক্ষেত্র হলো ওই 4টা রেখা দ্বারা সীমাবদ্ধ যে অংশটা আছে এটা। তাহলে এদের মধ্যে পার্থক্য এতটুকুই যে 4টা রেখা দ্বারা যদি চিত্র আঁকি আমরা, সেই চিত্রটা হবে আয়ত, আর ওই আবদ্ধ অংশটা হবে আয়তক্ষেত্র। এরপরে চলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখতে বলেছে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটি হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। তাহলে দেখো, এইটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি। এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের পরিবর্তে আমি লিখতে পারি সমান্তরাল বাহুদ্বয়ের গড়, অর্থাৎ হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের পরিবর্তে যদি সমান্তরাল বাহুর গড় লিখি আর বাকি থাকে বাহুদ্বয়ের লম্ব দূরত্ব, ব্র্যাকেটে অবশ্যই লিখবে বর্গ একক। এরপরে চলো 4 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে, একটি সমবৃত্ত ভূমিক বেলনের ব্যাসার্ধ 3.75 সেন্টিমিটার ও উচ্চতা 11.5 সেন্টিমিটার, বেলনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। তো বন্ধুরা, এখানে যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে 3.75 এবং উচ্চতা দেওয়া আছে 11.5, তাহলে ব্যাসার্ধকে আর উচ্চতাকে h ধরবো। তো তোমরা জানো বেলনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 2πr ইন্টু r প্লাস h বর্গ একক। এখন আমরা পাই এর মানটা জানি, এটা নির্দিষ্ট 3.1416, আর আর এর মান এখানে দেওয়া আছে, h এর মানও দেওয়া আছে। তো তোমরা এভাবে মান বসাবে, তাহলে দেখবে রেজাল্টটা আসবে 3.359, অর্থাৎ 359.321। তাহলে এখানে যেহেতু দশমিক আছে তাহলে অবশ্যই তোমরা প্রায় কথাটি উল্লেখ করবে, তাহলে উত্তর আসবে 359.321 বর্গ সেন্টিমিটার প্রায়। এরপরে চলো, একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের দরকার হয়। তো বন্ধুরা, তোমরা জানো চতুর্ভুজ আঁকতে হলে আমাদের 5টি অনন্য নিরপেক্ষ উপাত্ত দরকার হয়। এরপরে দেখো, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে। তো একটি সরলরেখা একটা বৃত্তকে সর্বাধিক 2টা বিন্দুতে আর সর্বনিম্ন একটি বিন্দুতে ছেদ করতে পারে। তো এখানে দেখো, আমি চিত্রে দেখাইছি এই সরলরেখা বৃত্তকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে তোমরা 2টি বিন্দু লিখবে। এরপরে দেখো, একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। তো বন্ধুরা, এখানে চাকার ব্যাসার্ধ আর দেওয়া আছে কত 34 সেন্টিমিটার। তো যেহেতু চাকার ব্যাসার্ধ পাইছি, তাহলে আমি চাকার পরিধিটা নির্ণয় করব। পরিধির সূত্র হবে 2πr। তো এখানে পাই এর মান 3.1416 এবং আর এর মান কত 34, তাহলে এইটা বসালে আসবে 213.608 সেন্টিমিটার। এবার দেখো, চাকাটি একবার ঘুরলে এই পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা লিখতে পারি চাকাটি একবার ঘুরলে এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আসো সর্বশেষ প্রশ্ন, সৃজনশীল 3। এখানে বলা আছে কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার, একটি আয়তের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। ক নম্বরে বলছে চিত্রসহ ঘুড়ির সংজ্ঞা লিখো। অঙ্কনে বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গ আঁকতে হবে খ থেকে। আর গয়ে বলছে খ থেকে অঙ্কিত বর্গের কর্ণ যদি উদ্দীপকের আয়তের কর্ণ হয় তাহলে আয়তটি অঙ্কন করতে হবে। তো চলো আমরা প্রথমে ঘুড়ির সংজ্ঞাটা জেনে নিই।
যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান হবে তাদেরকে বলা হবে ঘুড়ি। তো দেখো এখানে এই চতুর্ভুজের এই এক জোড়া বাহু এবি আর এডি এরা সন্নিহিত বাহু, এই বাহু দুটি সমান। আবার বিসি এবং সিডি এটাও সন্নিহিত বাহু, এই বাহু জোড়াও সমান। তাহলে আমরা বলতে পারি এটি একটি ঘুড়ি, অর্থাৎ এদের দুই জোড়া সন্নিহিত বাহু সমান হবে। এরপরে দেখো খ নাম্বারে আমাদের বর্গ আঁকতে হবে বর্গের পরিসীমা থেকে। তাহলে আমি প্রথমে কি করব, এই পরিসীমাটাকে অর্ধেক করব, অর্ধেক করার পরে আবার তাকে অর্ধেক করব, তাহলে পরিসীমার 4/1 পাবো। কেন আমরা 4/1 নির্ণয় করলাম? কারণ আমরা জানি পরিসীমাকে 4 দ্বারা ভাগ দিলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়, আর বর্গ আঁকতে আমাদের অবশ্যই বাহুর দৈর্ঘ্য দরকার হবে। তাহলে দেখো আমি কি করব, প্রথমে একটা বিই রশ্মি নিব, নেয়ার পরে এই বি থেকে এসের 4/1 কেটে নিব, অর্থাৎ বিসি কেটে নিব। এরপরে বি বিন্দুতে আমরা একটি লম্ব আঁকবো, কারণ আমরা জানি বর্গের 4টা কোণই সমকোণ, তাহলে লম্বটি হবে বিএফ। এরপরে বিএফ থেকে আমরা ওই আগের মতোই এসের 4/1 সমান ব্যাসার্ধ নিয়ে বিএ কেটে নিব। এরপরে এ এবং সিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ দুইটি দেখো ডি বিন্দুতে ছেদ করবে, তাহলে এ কমা ডি আর সি কমা ডি তোমরা যোগ করে দিবে। তাহলে আমি এ বি সি ডি যে চতুর্ভুজটি পাবো এটাই হবে বর্গ। তো দেখো তোমরা বিবরণটা দেখে নাও। তাহলে দেখো আমি লিখে দিয়েছি এ বি সি ডি হলো উদ্দিষ্ট বর্গ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে সর্বশেষ দেখো আমরা আয়ত আঁকবো। এই আয়তের কর্ণটা হবে, আমি মাত্র যে বর্গটা আঁকলাম এর কর্ণের সমান। তো তুমি ধরে নাও আমি যে বর্গটা আঁকছি তার কর্ণ হলো ডি, তাহলে আয়তের কর্ণ হবে ডি। এবং আয়তের একটা বাহু কিন্তু প্রথমেই দেয়া আছে এ, এর মান দেয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে আমি কি করব, একটা বাহু এবং একটা কর্ণ থেকে আয়তটা অঙ্কন করব। তো চলো আমরা কিভাবে অঙ্কন করব। প্রথমে আমরা বিই একটা রশ্মি নিলাম, এরপরে এই বাহু সমান করে বিসি কেটে নিবে। এরপরে তোমরা জানো যে আয়তেরও প্রত্যেকটা কোণ সমকোণ হয়, তাই বি বিন্দুতে তুমি একটা বিএফ লম্ব আঁকবে। আঁকার পরে তুমি কি করবে, সিকে কেন্দ্র করে এই কর্ণ ডি এর সমান করে একটি বৃত্তচাপ আঁকবে। এই চাপটা বিএফকে এ বিন্দুতে ছেদ করবে। এরপরে কি করবে, তুমি এ কে কেন্দ্র করে এই এ বাহু সমান করে আবার বি কে কেন্দ্র করে ডি কর্ণের সমান করে এ বি সি ই কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকবে। তাহলে বৃত্তচাপ দুটি দেখবে ওই যে ডি বিন্দুতে ছেদ করবে, তাহলে এ কমা ডি আর সি কমা ডি যোগ করে দিবে। তাহলে তুমি এ বি সি ডি যে চতুর্ভুজটি পাবে এটি হবে আয়তন। তো তোমরা বর্ণনাটা দেখে নাও। তো বন্ধুরা এইভাবে তোমরা সাজিয়ে তারপরে সুন্দর করে বিবরণটা দিবে। তো তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্ট খুব সুন্দরভাবে পরিপাটি করে তারপরে জমা দিবে। তো তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টে তোমাদের স্বাগতম জানাচ্ছি। বিষয় বাংলা। এ সপ্তাহের তোমাদের শিরোনাম অংশ হচ্ছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। বাড়ির কাজ বা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন সেগুলোকে সাজিয়ে লিখতে বলা হয়েছে। উত্তর করবার সময় অ্যাসাইনমেন্টের যে মূল বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে, হাতের লেখায় ভুল করা যাবে না। কিছু কিছু প্রশ্ন অনেক বেশি বড় হয়, ঐতিহাসিক সত্যের ভিত্তিতে যেগুলো লেখা হয় সেগুলো খুব খেয়াল করে লিখতে হয়। কোনো তথ্যগত দিক থেকে তোমাদের বই অনুসারে যেন কোনো ভুল না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। এবার চলো আমরা উত্তরগুলো দেখে নিই। ঐতিহাসিক 7ই মার্চ এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু রেসকোর্সের বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান মাঠে তার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। গোটা জাতির অধীর অপেক্ষায় ছিল এই ভাষণের জন্য। বঙ্গবন্ধু কি বলেন তার ভাষণে, তিনি কি স্বাধীনতার ডাক দেবেন? বঙ্গবন্ধু তার ভাষণে স্বাধীনতার ডাক দিলেন, তবে পাকিস্তান জান্তা সরকারের সঙ্গে আলোচনার পথও খোলা রাখলেন। আন্তর্জাতিক বিশ্বও জাতির জনকের ভাষণের অপেক্ষায় ছিলেন, তারা উৎকণ্ঠিত হয়েছিলেন। কি বলেন বঙ্গবন্ধু? বহির্বিশ্বও বুঝে গেল পাকিস্তানের সঙ্গে কোনো আপোষ নয়। এবার বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেই ছাড়বেন। তিনি বাঙালি জাতিকে এতদিন যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে আসছিলেন, এবার দেশের স্বাধীনতার লক্ষ্যে সেই পথেই পা বাড়িয়েছিলেন তিনি। বঙ্গবন্ধু
তার ৭ই মার্চের ভাষণে স্বাধীনতার বীজ বপন করে দিলেন। তিনি ভাষণে বলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই মর্মবাণী বক্ষে ধারণ করে রেসকোর্সের মাঠে সমবেত জনতা জাতির জনকের ভাষণ শেষে ঘরে ফিরে গেলেন। তারা চূড়ান্ত ঘোষণা পেয়ে গেছেন, আর পেছনে ফিরে তাকানোর সময় নেই, যুদ্ধেই সব ফয়সালা হবে। ইতোমধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। বর্তমান প্রজন্মের কাছে এই ভাষণ প্রেরণার উৎস। যত দিন যাবে নতুন প্রজন্মের কাছে ৭ই মার্চের ভাষণ অনুপ্রেরণার সারথি হিসাবে কাজ করবে। তারা জাতির জনকের সোনার বাংলাকে বিশ্বের বুকে উজ্জ্বল ভাস্কর হিসেবে তুলে ধরবে, এটা নিশ্চিত করেই বলা যায়। ৭ই মার্চের আগের দিন হরতাল পালনকালে সর্বস্তরের জনতা রাস্তায় নেমে আসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে শান্তিপূর্ণ হরতাল পালন শেষে তারই নির্দেশে বেলা ২:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিভিন্ন ব্যাংক এবং যেসব বেসরকারি অফিসে ইতোপূর্বে বেতন দেওয়া হয়নি সেসব অফিস বেতন প্রদানের জন্য খোলা থাকে। দিন যতই গড়াচ্ছিল অসহযোগ আন্দোলনের গন্তব্যও ততই স্পষ্ট হয়ে উঠছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের রেসকোর্স ময়দানে কি ভাষণ দেবেন তা শোনার জন্য সারা দেশের মানুষ ও আন্তর্জাতিক মহল অধীর আগ্রহে অপেক্ষা করছিল। জনসভাটির ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে তখন কারুর কোনোই সন্দেহ ছিল না। ৭ মার্চের জনসভায় বঙ্গবন্ধু কি ঘোষণা দেবেন তা ঠিক করতে বঙ্গবন্ধু দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে চলেছেন। পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দুপুরে এক বেতার ভাষণে ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। ভাষণে তিনি বলেন, যাই ঘটুক না কেন, যতদিন পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনী আমার হুকুমে রয়েছে এবং আমি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান রয়েছি, ততদিন পর্যন্ত আমি পূর্ণাঙ্গ ও নিরঙ্কুশভাবে পাকিস্তানের সংহতির নিশ্চয়তা বিধান করব। এ সময় তিনি ১০ মার্চ রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। প্রেসিডেন্টের বেতার ভাষণের পরেই বঙ্গবন্ধুর বাসভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রাদেশিক শাখার ওয়ার্কিং কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। কয়েক ঘন্টা স্থায়ী এই রুদ্ধদ্বার বৈঠকে প্রেসিডেন্টের বেতার ভাষণের আলোকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে ইস্তেহারে বঙ্গবন্ধু বলেন, শহীদদের রক্ত মারিয়ে তিনি ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনায় বসবেন না। ইয়াহিয়া খানের বেতার ভাষণের পরপরই ঢাকা ও নারায়ণগঞ্জে স্বতঃস্ফূর্তভাবে বেশ কয়েকটি প্রতিবাদ মিছিল বের হয়। রাওয়ালপিন্ডিতে পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়ার ভাষণকে স্বাগত জানিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, তার দল ২৫ মার্চ জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশনের আগেই আলোচনার মাধ্যমে শাসনতন্ত্রের মোটামুটি একটি কাঠামো স্থির করতে চায়। ১৯৭১ সালের ৭ই মার্চ এসছিল এক ধারাবাহিক রাজনৈতিক আন্দোলনের পটভূমিতে। আন্দোলনের এক পর্যায়ে মার্চের প্রথম দিন থেকে উত্তাল হয়ে উঠেছিল ঢাকার রাজপথ। এর মধ্যে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উড়ানো হয়েছে, পাঠ করা হয়েছে স্বাধীনতার ইশতেহার এবং নির্বাচন করা হয়েছে জাতীয় সঙ্গীত। কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতার প্রশ্নে বা আন্দোলনের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত কবে দেবেন সেজন্যই ছিল মানুষের অধীর অপেক্ষা। আন্দোলন এবং মানুষের আকাঙ্ক্ষা বিবেচনায় নিয়েই শেখ মুজিব ৩ মার্চ পল্টনে ছাত্র সমাবেশে ৭ মার্চ ভাষণ দেওয়ার ঘোষণা করেছিলেন। একদিকে আন্দোলনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে চাপ ছিল, সরাসরি স্বাধীনতার ঘোষণার দাবিতে ছাত্র নেতাদের একটা অংশ চাপ তৈরি করছিল। অন্যদিকে আলোচনার পথ খোলা রাখা হয়েছিল। ফলে শেখ মুজিব ছাত্র নেতা থেকে শুরু করে জাতীয় নেতা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কথা বলেন। ৬ মার্চ রাতে সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করেছিলেন সামরিক শাসন তুলে নেওয়া এবং সৈন্যদের ব্যারাকে ফেরত নেওয়া সহ পশ্চিম পাকিস্তানের প্রতি ৪টি শর্তের ব্যাপারেই শুধু বঙ্গবন্ধু তার সহকর্মীদের সঙ্গে আলোচনা করেছিলেন। ভাষণ দিতে বাসা থেকে বেরোনোর সময় শেখ মুজিবকে তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব বলেছিলেন, তুমি যা বিশ্বাস করো তাই বলবে। ৭ই মার্চের সেই ভাষণ তিনি নিজের চিন্তা থেকেই দিয়েছিলেন, ভাষণটি লিখিত ছিল না। ৭ই মার্চ সকাল থেকেই ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং ছাত্র নেতাদের ভিড়। দুপুর ২টার দিকে আব্দুর রাজ্জাক এবং তোফায়েল আহমেদ সহ তরুণ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শেখ মুজিব তার বাড়ি থেকে রওনা হয়েছিলেন জনসভার উদ্দেশ্যে। এদিকে সকাল থেকেই রাজধানী ঢাকা পরিণত হয়েছিল মিছিলের নগরীতে। সোহরাওয়ার্দী উদ্যান সে সময় রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। সেই রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষের অপেক্ষার পালা শেষ করে সাদা পায়জামা, পাঞ্জাবি এবং হাতা কাটা
কালো কোচ পরে শেখ মুজিব উপস্থিত হয়েছিলেন। আগের নির্ধারিত রাস্তা বাদ দিয়ে ভিন্ন পথে তাকে সেখানে নেওয়া হয়েছিল। মঞ্চে সকাল থেকেই গণসংগীত চলছিল। সেদিন শেখ মুজিব সেই মঞ্চে একাই ভাষণ দিয়েছিলেন। 7ই মার্চে সরাসরি স্বাধীনতার ঘোষণা আসতে পারে, মানুষের মধ্যে এ ধরনের প্রত্যাশা তৈরি হয়েই ছিল। প্রায় 18 মিনিটের এই ভাষণে সব দিকই উঠে এসেছিল। যাতে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত করা না হয়, সেজন্য তিনি 4টি শর্ত দিয়ে পাকিস্তান ভাঙ্গার দায় নেননি। অন্যদিকে এই একটি ভাষণের মাধ্যমে তিনি একটি জাতিকে সশস্ত্র বাঙালি জাতিতে রূপান্তর করেছিলেন। স্বাধীনতার বীজ তিনি বপন করেছিলেন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। এই বক্তব্যের মাধ্যমে বঙ্গবন্ধু একটা গেরিলা মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন। লাঠি, ফেস্টুন হাতে লাখ লাখ মানুষ উত্তপ্ত স্লোগানে মুখরিত থাকলেও শেখ মুজিবের ভাষণের সময় সেখানে ছিল পিনপতন নীরবতা। ভাষণ শেষে আবার স্বাধীনতার পক্ষে স্লোগান মুখর হয়ে উঠেছিল ঢাকার রাস্তাগুলো। 7ই মার্চের ভাষণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ঐতিহাসিক ভাষণ এখন আন্তর্জাতিক সম্পদ। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো 2017 সালের 30 অক্টোবর এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয়। ওই বছর 24 থেকে 27 অক্টোবর অনুষ্ঠিত বৈঠকে 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে তালিকাভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করে সংস্থাটির ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি IAC ওই দিন প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে তৎকালীন পরিচালক ইরিনা বুকাভো এই সংক্রান্ত ঘোষণাটি দেন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার স্বীকৃতি পেতে বাংলাদেশকে চেষ্টা চালিয়ে যেতে হয়েছে প্রায় 9 বছর। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের 18 মিনিট স্থায়ী ভাষণটিকে অনুবাদ করা হয়েছে বহু ভাষায়। নিউজ উইক সাময়িকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসাবে অভিহিত করেছে। বঙ্গবন্ধু যে কত বিচক্ষণ নেতা ছিলেন তার একটি দৃষ্টান্ত হচ্ছে তার 7ই মার্চের ভাষণ। ওই দিনের বক্তৃতায় জাতির পিতা মূলত স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। পুরো বক্তৃতাটি জুড়েই ছিল আসন্ন জনযুদ্ধের রণকৌশল এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। আবার তিনি 4টি শর্তারোপ করে বিচ্ছিন্নতাবাদী আখ্যায়িত হলেন না। বিশ্বের অনেক রাজনৈতিক নেতার আলোচিত ভাষণ রয়েছে, তবে কোনো নেতার ভাষণ এমন সংগ্রাম মুখর 10 লক্ষাধিক মুক্তিকামী নিরস্ত্র মানুষের সামনে হয়নি। পৃথিবীর শ্রেষ্ঠ এই ভাষণটির মাধ্যমে তিনি নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তর করেন এবং মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা দেন। 71-এর 7ই মার্চে প্রদত্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে, যা সমগ্র জাতির জন্য গৌরবের এবং আনন্দের। বাংলাদেশের মুক্তি সংগ্রামে 7ই মার্চ এক অবিস্মরণীয় দিন। আমরা যারা স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছি এই ভাষণটি সরাসরি দেখতে বা শুনতে পারিনি, কিন্তু আজও যখন এই ভাষণ শুনি আমরা উজ্জীবিত হই, নব উদ্যমে এগিয়ে চলার প্রেরণা পাই। একজন নেতা হিসেবে একটি জাতিকে, একটি দেশকে একত্রিত করতে পারেন, একই দাবিতে সোচ্চার করতে পারেন, পৃথিবীর ইতিহাসে এরকম দ্বিতীয় নজির নেই। 1971 সালের 7ই মার্চ দীর্ঘদিনের পুঞ্জীভূত হতাশা, শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে যে কণ্ঠ ধ্বনিত হয়েছিল, যে মহাকাব্য রচনা করেছিলেন বঙ্গবন্ধু, তার কোনোই তুলনা নেই। আর সেজন্যই এই ভাষণ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে, প্রেরণার উৎস হিসেবে কাজ করে, এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাখো মানুষের সামনে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটাই ছিল বাঙালির ঐক্যের মূল মন্ত্র, স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধু প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। 7ই মার্চের ভাষণ বর্তমান প্রজন্মকে স্বপ্ন দেখায়, অন্যায় অবিচারের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদী হতে হয়, কিভাবে মাথা নত না করে অবিচল থাকতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয়। ভাষণটি যতবার শোনা হয় ততবারই নতুন ভাবনা তৈরি হয়। এর প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য এক একটি স্বতন্ত্র অর্থ গ্রহণ করে, নতুন বার্তা দেয়। 18 মিনিটের একটি ভাষণ একটি দেশের স্বাধীনতা অর্জন ও সার্বভৌমত্ব রক্ষায় কতটা প্রভাব ফেলতে পারে তার জ্বলন্ত প্রমাণ এই কালজয়ী ভাষণ। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো 2017 সালে বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণটিকে বিশ্ব ঐতিহ্য দলিল হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারিতে অন্তর্ভুক্ত করেছে। অসংখ্য ভাষায় অনুদিত হয়েছে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ। এখন শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের প্রজন্মের পর প্রজন্ম জানতে পেরেছে কঠিন পরিস্থিতি কিভাবে একটি ভাষণের মাধ্যমে ভারসাম্য রক্ষা করেছিলেন বঙ্গবন্ধু, কিভাবে শান্ত রেখেছিলেন কোটি মানুষ
মানুষকে আবার সংগ্রামের প্রস্তুতির বার্তাও দিয়েছিলেন। কারো বিরুদ্ধে অভিযোগ না দিয়ে, উস্কানি না দিয়ে কিভাবে আন্দোলন সংগ্রাম করতে হয় সেই শিক্ষা দিয়েছেন বঙ্গবন্ধু। নতুন প্রজন্মকে শিখিয়েছেন কিভাবে গণতান্ত্রিক উপায়ে সামনে এগিয়ে যেতে হয়, অন্যের মতামতকে প্রাধান্য দিতে হয়। ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিকতা আর অসাম্প্রদায়িকতার এক মহাকাব্যিক রচনা এই ঐতিহাসিক ভাষণ। এই ভাষণের গল্প শুনেছে প্রথমে বাবা মায়ের কাছে, তারপর শুনেছি স্কুলে পড়ার সময় ক্যাসেটে। ভাষণটি উজ্জীবিত করে, এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। সুন্দরভাবে যদি অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারো, তবেই তুমি অনেক বেশি পরিমাণ মার্কস পাবে আর ভালো ফলাফল করো, এই প্রত্যাশা রেখে আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পর্যায়ে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের বিষয় কৃষি শিক্ষা। এখানে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় তোমাদের শিরোনাম। একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। সৃজনশীলের প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের। আরেকটি বোর্ড প্রশ্ন রয়েছে, পলিব্যাগে চারা তৈরি করা সুবিধাজনক কেন। চলো আমরা উত্তরের দিকে যাই। 1 নম্বর প্রশ্নোত্তরে আমরা দেখতে পাই যে মিনারা বেগম পুকুরে কী পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করবেন তা জানা লাগবে। আমরা জানি 1 শতক পুকুরের জন্য সার লাগে 100 থেকে 150 গ্রাম। তাহলে উদ্দীপকে উল্লিখিত 5 শতক পুকুরের জন্য সার লাগবে 500 থেকে 750 গ্রাম। অতএব মিনারা বেগম পুকুরে 500 থেকে 750 গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন। এবার চলো আমরা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটির উত্তরটি দেখি। মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন করতে বলা হয়েছে। মিনারা বেগমের উদ্যোগটি যথার্থ বলে বিবেচিত। মিনারা বেগম বাড়ির পাশের 5 শতক জমির পুকুরে রুই, কাতলা, সিলভার কাপ ও কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন। এজন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন সার প্রয়োগ করে মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত করেন। আমরা মাছে ভাতে বাঙালি জাতি, বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই এ দেশের মানুষের কাছে মাছ চাষ সম্ভাবনাময় একটি ব্যবসায়। সঠিক উপায়ে মাছ চাষ করে অনেক লাভবান হওয়া যায়। মাছ চাষ করে পুষ্টির ঘাটতি পূরণ করা সম্ভব হয়। অল্প সময়ে অধিক লাভবান হওয়ার জন্য অন্যতম পদ্ধতি হচ্ছে মৎস্য চাষ। পুকুরে নিয়মিত চুন সার খাদ্য দিলে মাছ অনেক দ্রুত বড় হয়। চুন পানি পরিষ্কার করতে এবং পানির ঘোলাটে ভাব দূর করতে ব্যবহৃত হয়। চুন পানির পিএইচ মান নিয়ন্ত্রণ করে এবং রোগ জীবাণু ধ্বংস করে। মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চুন সহায়তা করে এবং বিষাক্ত গ্যাস দূর করে থাকে। তাই পুকুরে মিনারা বেগমের চুন প্রয়োগ উদ্যোগটি যথার্থ ছিল। উপরোক্ত আলোচনা থেকে আমরা এই কথাটি বলতে পারি যে মিনারা বেগমের উদ্যোগটি যথার্থ হয়েছে। 2 নম্বর প্রশ্ন ছিল পলিব্যাগে চারা তৈরি করা সুবিধাজনক কেন। প্রশ্নটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। চলো আমরা উত্তরে দেখে নিই। পলিব্যাগে চারা তৈরি করা অধিকতর সুবিধাজনক। বিভিন্ন ধরনের ফল ও বনজ গাছের চারা উৎপাদনের জন্য সরাসরি বীজ অথবা অঙ্কুরিত বীজ পলিব্যাগে বপন করা যায়। পলিব্যাগে চারা উৎপাদনের অনেক সুবিধা থাকায় বেশিরভাগ ফলজ ও বনজ চারাই পলিব্যাগে উৎপাদন করা সম্ভব হয়। পলিব্যাগে চারা উৎপাদন করার প্রধান সুবিধাগুলো নিম্নরূপ। পলিব্যাগ ব্যবহার করার কারণে টবের প্রয়োজন হয় না। পলিব্যাগে চারা উৎপাদন করা খুবই সাশ্রয়ী। পলিব্যাগ যে কোনো মাপের এবং ঘনত্বের তৈরি করা যায়। পলিব্যাগগুলো সাধারণত মজবুত ও দীর্ঘস্থায়ী হয়ে থাকে। পলিব্যাগগুলো হালকা হওয়ায় সহজে পরিবহনযোগ্য। পলিব্যাগে চারা পরিবহনে সাধারণত চারার কোনো ক্ষতি হয় না। পলিব্যাগে চারা রোপণ করা সহজ। পলিব্যাগে উৎপাদিত চারার পরিচর্যা করা সহজ। পলিব্যাগে উৎপাদিত চারার মৃত্যুহার অনেকাংশে কম। এভাবে সুন্দর করে যদি প্রশ্নোত্তরগুলো উপস্থাপন করো, তাহলে এক্ষেত্রে দেখা যাবে তুমি অতি উত্তম ফলাফল পাবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।